আসসালামু আলাইকুম। ক্যাপিটাল ইনসাইট বিডি ও কল্লোল লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কল্লোল হোসেন আপনাদের মাঝে আছি। আজকে আমি অনেকটা একাডেমিক কোর্স যারা ফাইন্যান্সের অধ্যয়নরত আছেন ইউনিভার্সিটি লেভেলে এবং যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী, বিশেষ করে বাংলাদেশে ব্যাংকিং ডিপ্লোমার জন্য এটা গত পরীক্ষায় এসেছে। তা আমি এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম যেটা বলি সংক্ষেপে, আমি আজকে এটার উপরে আমার সীমিত জ্ঞানে যতটুকু জানি আপনাদেরকে, যারা আপনারা আছেন এই ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছেন ফিনান্স রিলেটেড কোর্সে, এবং যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী, তাদের জন্য এটা জানাটা অবশ্যই জরুরি। এবং ফিনান্স বুঝতে হলে আপনাকে এই মডেলটা বুঝতে হবে। তো আমি যাচ্ছি সরাসরি আমাদের এডুকেশন কন্টেন্টের মধ্যে। চলুন একটু ঘুরে আসি সেখান থেকে, তারপরে আমি মেন আলোচনায় যাব। তো এইখানে আবারও বলে রাখি, আমি ক্যাপিটাল ইনসাইট বিডি এবং কল্লোল লার্নিং হাব, এই দুটাই আমার প্রতিষ্ঠান। আপনারা বাই দিস টাইম যারা জেনেছেন তারা তো জেনেছেন, যারা জানেন নাই তাদের জন্য বলছি। তো আমার চ্যানেলটা যদি আলোচনা ভালো লেগে থাকে, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, এবং যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে লিখবেন। তা আমি এই ক্যাপিটাল ইনসাইট প্রাইসিং মডেল এটা আলোচনা করার আগে আমি বলে রাখি, আমার ওয়েবসাইটে ক্যাপিটাল ইনসাইট বিডিতে ডেডিকেটেড একটা পোস্ট পেজ আছে, সেখানে আপনি এর বিস্তারিতটা পাবেন। তা আমি ডিটেলস আলোচনা করার আগে আমি সেখানে যাচ্ছি, এবং এটা কোথায় পাবেন এটা আমি দেখাচ্ছি। তো প্রথমে ক্যাপিটাল ইনসাইট বিডির ওয়েবসাইটে যাবেন। আমি এখন লিঙ্কটা চেঞ্জ করছি। আহ, এখন আমি ক্যাপিটাল ইনসাইট বিডির প্রবেশ করব। এটা হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ। আপনি যদি www.capitalinsightbd.com এ যান, তাহলে আপনি এই পেজটা পাবেন। এই পেজটা পাওয়ার পর আপনি কি করবেন, এটা পাওয়ার সোজা বুদ্ধি হচ্ছে, এটা মেনুর মধ্যে নাই। আপনি এই যে এখানে সার্চ বাটন আছে, এখানে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন, করার পর এখানে টাইপ করবেন সিএপিএম। এই যে চলে আসলো সিএপিএম ক্যাপিটাল, এখানে চলে আসলো। আসার পর আপনি এটাকে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে চলে আসবেন। তো সিএপিএম কি, সিস্টেমেটিক রিস্ক, আনসিস্টেমেটিক রিস্ক, এটা নিয়ে আমি এখন কথা বলবো। এখানে যদি ইংরেজিতে লিখেছি কারণ যাতে সব রকম যারা ইউনিভার্সিটিতে লেভেলে সাধারণত পড়েন আপনারা, সেখানে ইংরেজি ব্যবহার, এই টার্মগুলো ইংরেজিতে যতটা সহজে বোঝানো যায় বাংলাতে বোঝাতে গেলে ডিফিকাল্ট। এই জন্য আমি এখানে রাইটিংটা ইংলিশে রেখেছি, যাতে করে আপনারা এক্সামের জন্য আপনার সুবিধা হয়। শুধু আমি এখন বাংলায় আমি আপনাদেরকে জিনিসটা কি বুঝে বলতো, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এখানে বলছে যে ফাইন্যান্সের এটা একটা কোর একটা মডেল, যেটার দ্বারা বোঝানো হয়েছে যে একজন রেশনাল, একজন যুক্তিবাদী, একজন ইনভেস্টর সে কি করবে তার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তার ফাইন্যান্সিয়াল সে ডিসিশন নেবে, সে বিনিয়োগ করবে কি করবে না। তো এটা করতে গেলে তাকে রিস্ক রিটার্ন এটা সম্বন্ধে তার একটা ধারণা থাকতে হবে। আসলে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এটা আসলে কি দেখায়, দেখায় যে মানুষ, অর্থাৎ যে একজন বিনিয়োগকারী, সে যে টাকা বিনিয়োগ করছে, শেয়ার মার্কেটে করুক বা অন্য কোনো কোম্পানিতে করুক, যে প্রকল্পে করুক, যেখানেই বিনিয়োগ করুক, তার একটা এক্সপেক্টেড রিটার্ন থাকে, অর্থাৎ তার একটা প্রত্যাশা থাকে যে আমি এখানে, শেয়ার মার্কেটে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলে আমি মাসে, কথার কথা, আমি 1,000, 10,000 টাকা আমি ইনকাম করব, বা 5,000 টাকা ইনকাম করব। আমি যদি পার্সেন্টেজের হিসেবে বলি, হয়তো আমি 10% ইনকাম করব, বা 15% আমার প্রফিট চাই। তো এই যে তার এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের একটা রিলেশন এই মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। তো এই কনসেপ্টটা বুঝতে হলে আগে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হলো সিস্টেমেটিক রিস্ক এবং আনসিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক কি? সিস্টেমেটিক রিস্ক হচ্ছে যেই রিস্কটা সাধারণ একজন ইনভেস্টর, বিনিয়োগকারী, তার কন্ট্রোলের বাইরে,
তার কন্ট্রোলের বাইরে, এটা আউটসাইডের রিস্ক, এটা অন্য কোনো সোর্স থেকে আসে। যেমন সরকার ইন্টারেস্ট রেট চেঞ্জ করে দিল বাংলাদেশ ব্যাংক, এই ইন্টারেস্ট রেট চেঞ্জ করলে কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে, মার্কেটে পড়বে। যদি বাড়িয়ে দেয় তখন দেখবেন যে শেয়ার মার্কেটে বিনিয়োগ অনেক সময় ফান্ড কমে যেতে পারে, অনেকে যায় তখন ওই ব্যাংক বা ইয়াতে রাখবে, সরকারি বন্ডে রাখবে, যদি ওখানে রেটটা অনেক বাড়িয়ে দেয়। আবার যদি কমিয়ে দেয় তখন ওখানে রিটার্ন কমে গেলে উল্টা ইনভেস্টররা তখন একটু ঝুঁকি ইয়ার দিকে যাবে। তো মেন যে বক্তব্য হচ্ছে যে সিস্টেমেটিক রিস্ক কোথা থেকে উদ্ভব হয়, এর উদ্ভবটা হচ্ছে আউটসাইড, যেখানে ইয়ার কন্ট্রোল নাই, ইনভেস্টরের কোনো কন্ট্রোল নাই। আর আনসিস্টেমেটিক রিস্কটা হলো এটা কোম্পানি স্পেসিফিক, অর্থাৎ আমি যে রিস্কটা আমি অ্যাভয়েড করতে পারি। এখন মনে করেন কথার কথা ন্যাশনাল ব্যাংকের মালিকানা নিয়ে গন্ডগোল, এটার কারণে ন্যাশনাল ব্যাংক সাফার করছে। তা আমি মালিকানার গন্ডগোল জানার পর আমি ন্যাশনাল ব্যাংকের শেয়ার কিনবো না, আমি অন্য ব্যাংকের যেটা মালিকানা ঝামেলা নাই, হয়তো ডাচ বাংলা বা ইবিএল, কথার কথা বলতেছি, বা ব্র্যাক ব্যাংক আমি কিনবো। তাহলে কি এটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক, অর্থাৎ যে রিস্কটা বিনিয়োগকারী সে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে, তার ডিসিশনের মাধ্যমে সে চেঞ্জ করতে পারে, সে সেটাকে দূর করতে পারে, কমায় নিয়ে আসতে পারে, একেবারে এলিমিনেট করতে না পারলে সে কমিয়ে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। আর তাহলে সিস্টেমেটিক কোনটা, যেটা আউট অফ কন্ট্রোল, ইনভেস্টর বিনিয়োগকারী তার আউট অফ কন্ট্রোল, এটা মার্কেট রিস্ক, এটা ওভারঅল মার্কেটের রিস্ক, এটা এটা তার ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি স্পেসিফিক না। একটা কোম্পানি প্রোডাক্টের রিপুটেশন, তার একটা প্রোডাক্টের ডিফেক্ট সৃষ্টি হলো বা মার্কেটের রিপুটেশন খারাপ হয়ে গেল, তখন কি হবে, ওই ওই কোম্পানির শেয়ারের দাম কমে যাবে, তার সেল কমে যাবে। তাহলে এটা কোম্পানি স্পেসিফিক রিস্ক। তাহলে এটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। এই রিস্কগুলো অ্যাভয়েড করা যায়, বিনিয়োগকারী বিনিয়োগের আগে সে সিদ্ধান্ত নিয়ে সে এটা চেঞ্জ করতে পারে। তাহলে মেন কনসেপ্টটা হচ্ছে যে সিস্টেমেটিক রিস্ক এবং আনসিস্টেমেটিক। তো সিএপিএম মডেলের মেন কনসেপ্ট হচ্ছে যে আনসিস্টেমেটিক রিস্ক কোনো রিস্কই না, যেই রিস্কটা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। তো পোর্টফোলিও সবাই আমরা জানি, পোর্টফোলিও মানে কি, আমার টাকা আছে, এই টাকাটা আমি কোনো একটা নির্দিষ্ট শেয়ারে, একটা কোম্পানি শেয়ারে ইনভেস্ট না করে আমি 10টা কোম্পানি শেয়ারে ইনভেস্ট করলাম, বা একটা প্রজেক্টে ইনভেস্ট না করে আমি 3টা প্রজেক্টে করলাম, এবং তাদের মধ্যে আমাকে কোরিলেশন দেখতে হয় যে তাদের মধ্যে ওই রিটার্নগুলোর মধ্যে কোরিলেশন কেমন, তাদের হচ্ছে এই কোরিলেশন মেজারমেন্ট করতে হয়, রিগ্রেশন দেখতে হয়। তো এই মেজারমেন্ট, স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট করে সিদ্ধান্তটা নিতে হয়, পোর্টফোলিওটা ডাইভার্সিফিকেশন করতে হয়। তো বলতেছে যে সিস্টেমেটিক রিস্কটা আমরা ডাইভার্সিফিকেশনের মাধ্যমে দূর করতে পারি না, এলিমিনেট করতে পারি না, কোনটা পারি, আনসিস্টেমেটিক। তো সিএপিএম এর কনসেপ্টই হচ্ছে যে আনসিস্টেমেটিক রিস্ক কোনো রিস্কই না, যেহেতু এটা ইনভেস্টর বিনিয়োগ করে, এটাকে সে অ্যাভয়েড করতে পারে। তাহলে থাকলো সিস্টেমেটিক রিস্ক। তাহলে সিস্টেমেটিক রিস্কের বলতেছে যে একজন রেশনাল বিনিয়োগকারী, একজন যুক্তিবাদী বিনিয়োগকারী যেই স্টকে বা শেয়ারে অথবা যে প্রজেক্টে ঝুঁকি বেশি, সে সেখানে বেশি রিটার্ন আয় প্রত্যাশা করবে। একজন যুক্তিবাদী বিনিয়োগকারী রেশনাল, রিস্ক বেশি, সে সেখানে রিটার্ন বেশি আশা করবে। আর দুইটা প্রজেক্ট যদি সমান রিটার্ন দেয়, এখন একটাতে 10% আর একটাতে 10%, একটা রিস্ক হচ্ছে কথার কথা 15% আর একটা হচ্ছে 12%। তো দুইটা রিটার্ন যখন সমান হচ্ছে, তাহলে একজন যুক্তিবাদী বিনিয়োগকারী সে কোনটা নেবে, যেটার রিস্ক কম, সে 12% যেটাতে রিস্ক ভেরিয়েবিলিটি, সে সেটা নিবে, চুজ করবে। আবার যদি রিস্ক সমান থাকে তাহলে রিটার্ন যেটা বেশি সেটা সে বিনিয়োগ করবে। দুইটারই প্রকল্পের রিস্ক হলো 10%, আবার রিটার্ন হচ্ছে কথার কথা 8%। এখন যদি দেখা যাচ্ছে রিটার্ন সমান, রিস্ক একটাতে বেশি ভেরিয়েবিলিটি, তাহলে যেটা ভেরিয়েবিলিটি কম সেটাতে সে যাবে। আর ভেরিয়েবিলিটি সমান, দুইটারই রিস্ক সমান 10%, আর রিটার্ন একটার 11%, একটার হচ্ছে 12%, তাহলে কোনটায় বিনিয়োগ করবে, সে 12% যাবে যাবে, কারণ ঝুঁকি দুইটারই সমান। তাই বলতেছি এখানে যুক্তিবাদী একজন রেশনাল ইনভেস্টর, সে রিস্কের সাথে, অতিরিক্ত রিস্কের সাথে সে রিটার্ন, তার এক্সপেকটেশনটা সেভাবে ভ্যারি করবে। তো বলতেছে এটাই যে সিস্টেমেটিক রিস্কের সাথে রিটার্নের যে প্রত্যাশার যে চেঞ্জ, এই রিলেশনশিপ, এই রিলেশনশিপটা দেখায় সিএপিএম মডেল। তাহলে আমরা এখানে টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটা বিবেচনা করা হয়। তো এইখানে বলছে যে দুইটা পোর্শনকে ভাগ করা হয়, একটা হচ্ছে কিছু রিটার্ন আছে যে বিনিয়োগকারী ঝুঁকি না নিয়ে সে আয়টা করতে পারে, সেটাকে বলছে আমরা রিস্ক ফ্রি রেট।
কোনটাকে রিস্ক ফ্রি রেট মনে করা হয়? অ্যান্ড গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রেট। আমি যদি গভর্নমেন্টের বন্ড কিনি, অ্যাকচুয়ালি সেখানেও রিস্ক আছে কিন্তু ডিফল্ট রিস্ক নাই, সেখানে রিস্ক আছে, প্রাইস রিস্ক আছে, ইন্টারেস্ট রেট রিস্ক আছে। ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে সেটা প্রাইস চেঞ্জ হয়ে যাবে, তার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে ইন্টারেস্ট রেটের আপ ডাউনের কারণে, কিন্তু ডিফল্ট রিস্ক নাই। তাহলে আমি রিস্ক ফ্রি রেট বলতে বোঝাচ্ছি যেখানে আমার ডিফল্ট রিস্ক নাই, আমি যে প্রত্যাশা করছি সেটাই পাবো। যেমন আমি যদি একটা বন্ড কিনি সরকারি, যদি ওখানে বলে 1 বছরে 10% দিবে, তো আমাকে 1 বছর পরে 10%ই দিবে, 9ও দিবে না, 11ও দিবে না। তার মানে কি, আমার কোনো রিস্ক নাই এটা। তাহলে ট্রেজারি বন্ডের বা যেটা গভর্নমেন্ট সিকিউরিটির যে রেট, সেটাকে আমরা বলি রিস্ক ফ্রি রেট। তো এই মডেলে দুইটা পোর্শনে ভাগ করা হয় রিটার্নকে, একটা হলো রিস্ক ফ্রি রিটার্ন, আর একটা হলো রিস্ক রিটার্ন, রিস্ক প্রিমিয়াম। তো রিস্ক রিটার্ন অর্থাৎ আমার রিস্ক ফ্রি রেট যেটা আমি পাই, সেটা তো আমি পাবোই, অতিরিক্ত আমি যে রিস্কি জায়গায় ইনভেস্ট করব, আমি যে সরকারি বন্ড না কিনে আমি শেয়ার মার্কেটে টাকা খাটাবো, তাহলে এই জন্য আমার প্রত্যাশা, এই অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে আমার প্রত্যাশাটাও সেভাবে বেড়ে যাবে। তাহলে এই রিলেশনটাই দেখানো হয় সিএপিএম মডেলে। তাহলে এটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলে এইখানে ই আর আই, আই বলতে আই সংখ্যক অ্যাসেটের এটা রিটার্ন, এইতে এক্সপেক্টেড রিটার্ন, আই আর এ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্ন সমান কত হবে, তার আয় প্রত্যাশা কত হবে। তো বলতেছে যে রিস্ক ফ্রি রেট, অর্থাৎ সে একটা রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্ট করলে, অর্থাৎ গভর্নমেন্ট সিকিউরিটি, সাধারণত ট্রেজারি বন্ড বা বিল বলি আমরা, সেইখানে যে হারে রেটটা পেত, সেটাকে আমরা বলি রিস্ক ফ্রি। এরপরে সে কি করছে, এই যে এখানে আছে আর এম মাইনাস আর এফ, আর এম মাইনাস আর এফ, আর এম বলতে হচ্ছে মার্কেট রিটার্ন, আর আর এফটা হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। অর্থাৎ মার্কেটে আমি যে রিস্ক নিচ্ছি, এই রিস্কের কারণে মার্কেটে একটা ওভারঅল রিটার্ন আছে। রিস্কের কারণে, এটা ওভারঅল মার্কেটের কথা বলা হচ্ছে, যে এটা মার্কেটে রিস্ক নেওয়ার কারণে এটার এক্সপেকটেশনটা অবশ্যই রিস্ক ফ্রি রেটের চেয়ে বেশি। তাহলে রিস্ক প্রিমিয়াম কতটুকু সে নিচ্ছে চাচ্ছে, টোটাল যে মার্কেট রিটার্ন আরএম, এই আরএম এর মধ্যে থেকে যদি আরএফ বাদ দেওয়া যায় রিস্ক ফ্রি রেট, তাহলে আমার সেটাই হচ্ছে আমার রিস্ক প্রিমিয়াম। কথার কথা আমি এখানে যদি বলি যে মার্কেট রিটার্ন, কথার কথা শেয়ার মার্কেটের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 12%। অ্যাভারেজ রিটার্ন যারা বিনিয়োগ করছে তারা যদি হিসাব করা যায় যে তাদের অ্যাভারেজ রিটার্ন 12%, কথার কথা। আর যদি সরকারি বন্ডে রাখে, কথার কথা এখানে 5% পাচ্ছে। তো 5% পেলে এইখানে সে অতিরিক্ত কত পেল, 7% শেয়ার মার্কেটে বিনিয়োগ করার কারণে। তো এই 7%টাই হচ্ছে রিস্ক প্রিমিয়াম। সে যে এই রিস্ক ফ্রি অ্যাসেটে বিনিয়োগ না করে সে মার্কেটে বিনিয়োগ করছে, করে সে 12% রিটার্ন পেয়েছে, বা এটা প্রত্যাশা করছে সে 12%। এই 12% যে প্রত্যাশা করলো, তাহলে এই অতিরিক্ত 7% প্রত্যাশা করলো এই ঝুঁকির কারণে। সে যে ঝুঁকি নিল, সে বইয়াতে না রেখে সরকারি বন্ডে বিনিয়োগ না করে শেয়ার মার্কেটে করলো, এই ঝুঁকির এটা প্রিমিয়াম, এটাকে এই জন্য বলে রিস্ক প্রিমিয়াম। আচ্ছা, তাহলে আমরা রিস্ক প্রিমিয়াম হলো এইটুকু। আর এই যে এখানে বেটা, এই বেটা জিনিসটা কি? বেটা হচ্ছে স্পেসিফিক ওই সিকিউরিটি যেটাতে আমি ইনভেস্ট করছি, তার একটা ইয়ে আছে, তার একটা রিস্কের মাত্রা আছে। এটাও, এগুলো বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা ব্যবহার করে এগুলো ক্যালকুলেশন করা হয়। তা আমরা এখানে ওটাতে যাব না, আমরা ধরে নেব এখানে বেটার মান দেওয়া আছে। অর্থাৎ ওই স্পেসিফিক সিকিউরিটি আমি যেখানে বিনিয়োগ করছি, আমি যদি বেক্সিমকো শেয়ার কিনি তাহলে তার বেটা একরকম, আমি যদি ম্যারিকোর শেয়ার কিনি তাহলে তার বেটা একরকম। তাহলে এটা হচ্ছে অ্যাসেট স্পেসিফিক এই বেটার হারটা। তাহলে আমি ম্যারিকোতে যদি করি বা বার্জারে করি, তাহলে বেটারটা কম হবে। আর যদি ইয়াতে বিনিয়োগ করি বেক্সিমকোতে, তার বেটাটা বেশি হবে, কারণ বেক্সিমকোর শেয়ার অনেক বেশি আপ ডাউন করতেছে, কমে যাচ্ছে হঠাৎ করে ডাউন, কিন্তু ওইগুলো স্টেবল। তাহলে বেটা হচ্ছে অ্যাসেট স্পেসিফিক। তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা দেখলাম এখানে যে এই আর এম মাইনাস আর এফ, এক্সপেক্টেড আর এম অর্থাৎ এক্সপেক্টেড মার্কেট রিটার্ন, এক্সপেক্টেড মার্কেট রিটার্ন আর রিস্ক ফ্রি রিটার্ন, এই দুইটার বিয়োগফলটা, এটাকে আমরা বলছি রিস্ক প্রিমিয়াম। এটাকে বলছি আমরা রিস্ক প্রিমিয়াম। নিচে এই যে এখানে বলা আছে রিস্ক প্রিমিয়াম। আর এই ইয়ার, এটা হলো টোটাল এক্সপেক্টেড রিটার্ন। তাহলে টোটাল এক্সপেক্টেড রিটার্নের মধ্যে কি থাকতেছে, থাকতেছে হলো রিস্ক ফ্রি রেট অর্থাৎ রিস্ক ফ্রি রিটার্ন, প্লাস মার্কেট
রিস্ক প্রিমিয়াম প্লাস স্পেসিফিক অ্যাসেটের যে রিস্ক সেটার সাথে গুণ করলে এটুকু পাওয়া যায় ওভারঅল রিস্ক রিটার্ন। তাহলে রিস্ক ফ্রি রিটার্ন টোটাল মিলে হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন। তার বেটা হলো আমরা বললাম এটা কোম্পানি স্পেসিফিক। তাহলে আলোচনায় যেটা আসলো যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এটা এই রিলেশনটা দেখায় যে একজন রেশনাল বা যুক্তিবাদী একজন বিনিয়োগকারী সে তখনই বেশি রিস্ক নেবে যখন সে ওখান থেকে বেশি রিটার্ন পাবে। তাহলে এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, বেটার মান যদি 1 হয়, বেটা সমান, তাহলে ওইটা বুঝছে যে ওই মার্কেটে যে রিস্ক, মার্কেটে যদি 1% লস হয় তাহলে ওইটাও 1% লস করবে, মানে মার্কেটের মুভ আর অ্যাসেটের মুভ সমান বেটার মান যদি 1 হয়। আর বেটার মান যদি 1 হয় তার মানে কি মার্কেট যদি 1% চেঞ্জ হয় দেখা যাবে বেটা যদি 2 হয় তাহলে 2% চেঞ্জ হচ্ছে, অর্থাৎ মার্কেটের চেয়ে তার মুভমেন্টের রেটটা তার তার ভোলাটিলিটি বেশি। এটা হলো বেটা মান যখন গ্রেটার দেন 1 হবে। আর বেটার মান যদি গ্রেটার দেন লেস দেন 1 হয় তাহলে মার্কেটের চেয়ে সে কম ভোলাটাইল, তার কম রিস্ক, সে কম ওঠানামা করে। তাহলে আমরা শেয়ার মার্কেট যখন বিনিয়োগ করি, শেয়ার মার্কেটের আমাদের যে এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেশন করার সময় যে যারা অ্যাসেট ম্যানেজমেন্টে আছেন, বিশেষ করে যারা এই পোর্টফোলিও ম্যানেজ করেন, তাদেরকে কিন্তু এগুলো করতে হয়। তা আমার এই চেষ্টা হলো ইউনিভার্সিটি লেভেলে যারা স্টুডেন্ট আছেন বা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী আছেন তাদের কাছে এই কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার না। এই জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার পড়াশোনা আছে এখান থেকে বোঝানোর চেষ্টা করছি আমি। এটাই ছিল মেন জিনিস, যে রিস্কের সাথে রিটার্নের সম্পর্ক। রিস্ক বেশি হলে রিটার্ন বেশি হবে, এবং এই সম্পর্কটা আমরা গ্রাফিক্যালি নিচে দেখাবো। তাহলে মেন অ্যাজাম্পশনটা কি? এই সিএপিএম এর মেন অ্যাজাম্পশন হচ্ছে রেশনাল ইনভেস্টর, অর্থাৎ ইনভেস্টররা যুক্তিবাদী। Investors are risk averse and seek to maximize expected utility of end of period wealth. সবাই চায় যে আমি ঝুঁকি এড়িয়ে চলতে এবং কম ঝুঁকিতে আমার ওয়েলথটা ম্যাক্সিমাইজ করতে, আমার সময়ের পরে যেন আমি কম ঝুঁকিতে আমার সম্পদটা বাড়ে, আমার রিটার্নটা বাড়ে। সিঙ্গেল পিরিয়ড হরিজন, অল ইনভেস্টর হ্যাভ দ্য সেম হোল্ডিং পিরিয়ড, অর্থাৎ এখানে ধরে নেওয়া হচ্ছে যে আমি 1 বছর ধরে, যে 1 বছরের রিটার্ন সবার ক্ষেত্রে, আমি 1 বছর করতেছি আর একজনের 6 মাস, তা না। এখানে এটা স্ট্যান্ডার্ড, এটা ধরে নেওয়া হচ্ছে একটা সম পিরিয়ডের ধরেই অ্যাসেটগুলো তুলনা করতে হবে, 1 বছরের রিটার্ন ধরে বা 6 মাসের রিটার্ন ধরে। কিন্তু একটা অ্যাসেটে আমি 6 মাসের রিটার্ন ধরলাম আর একটা 1 বছরের রিটার্ন ধরলাম, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে আমরা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মার্কেটের যে আমরা যখন তুলনা করব তখন পিরিয়ডটা, অর্থাৎ সিঙ্গেল পিরিয়ড হরিজন, একই রকমের পিরিয়ড ধরে আমাকে রিটার্নটা তুলনা করতে হবে অ্যাসেটগুলোর মধ্যে। আরো কি ধরছে যে নো ট্যাক্সেস অর ট্রানজাকশন কস্ট, অর্থাৎ আমি যে একটা থেকে আরেকটা সুইচ করবো, এক অ্যাসেট থেকে আরেক asset, আমি বেক্সিমকো ছেড়ে দিয়ে আমি ম্যারিকো কিনবো বা ম্যারিকো ছেড়ে দিয়ে আমি বার্জার কিনবো, এর মধ্যে আমার খুব একটা ট্রানজাকশন কস্ট নাই এবং কোনো ট্যাক্স নাই। এটা ধরে নেওয়া হচ্ছে অ্যাজাম্পশন। সিএপিএম এর প্রত্যেকটা মডেলেরই বা থিওরিরই একটা অ্যাজাম্পশন থাকে, এগুলো হলো তার ভিত্তি। পারফেক্টলি ডিভাইজেবল অ্যাসেট, অর্থাৎ আমি ইচ্ছা করলেই যে কোনো পোর্শন একটা অ্যাসেটের কিনতে পারি। আমি 5টা বেক্সিমকো কিনতে পারি, একটা মেরিকো কিনতে পারি, ইচ্ছা, অর্থাৎ আমি ইচ্ছা করলে আমার অ্যাসেটটাকে আমি ভাগ করে করে আমি ইনভেস্ট করতে পারি। হোমোজিনিয়াস এক্সপেকটেশন, অর্থাৎ সবার একটা প্রত্যাশাই সমান হবে। এটা ধরে নেওয়া হচ্ছে যে একটা রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করলে সবার প্রত্যাশাটা ইকুয়াল। এরপরে রিস্ক ফ্রি অ্যাসেট এক্সিস্ট, এবং রিস্ক ফ্রি অ্যাসেট থাকতে হবে, তাহলে আপনি তুলনা করবেন কি করে যদি রিস্ক ফ্রি অ্যাসেট না, এটা নর্মালি এটা থাকে। যদিও বাস্তবে বললাম যে ও কোনো রিস্কি অ্যাসেটে রিস্ক ফ্রি নয়, ইন্টারেস্ট রেটের সাথে ভ্যারি করে বন্ডের ভ্যালু, বাট এটা ডিফল্ট রিস্ক নাই। আচ্ছা, তারপরে কি আছে যে মার্কেট পোর্টফোলিও ইজ ইফিসিয়েন্ট। ইফিসিয়েন্ট বলতে কি, যে সবাই এখানে মার্কেটের তথ্য সবাই অ্যাভেলেবল পাবে। ইফিসিয়েন্ট আপনিও যা জানেন আমিও তাই জানি, ট্রান্সপারেন্ট। কিন্তু এটা বাস্তবে এটা আসলে খুবই রেয়ার। অনেকে ইনসাইডার ইনফরমেশন পেয়ে যায় আগেই, যে হয়তো কত পার্সেন্ট কোম্পানি ডিভিডেন্ড ডিক্লার করবে, আগে বোনাস দিবে না ক্যাশ দিবে, এগুলো কিন্তু অনেকেই আছে কোম্পানির বোর্ড থেকে গোপনে তারা জেনে যায়, পেয়ে যায়, সেটা আলাদা ইনসাইডার ইনফরমেশন। কিন্তু নর্মালি এই মার্কেট অ্যাজাম্পশন হচ্ছে যে মার্কেট পোর্টফোলিও ইফিসিয়েন্ট, অর্থাৎ অল ইনভেস্টর হোল্ড দ্য সেম ট্রানজেন্সি পোর্টফোলিও,
হুইচ কন্টেন্স অল রিস্কি অ্যাসেট ইন প্রপোর্শন টু দেয়ার মার্কেট ভ্যালু। অর্থাৎ সকলের এখানে যারা যে অ্যাসেট গুলো যে ইনফরমেশন বাজারে আছে সকলের কাছে সমান ধরনের ইনফরমেশন থাকবে। নো ইনফ্লেশন আর ইন্টারেস্ট রেট চেঞ্জ, এবং ধরে নেওয়া হচ্ছে কোনো ইনফ্লেশনারি প্রেশার বা ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় না, কারণ এগুলো চেঞ্জ হলে তো ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর এগুলো চেঞ্জ হলে ওভারঅল মার্কেটের উপরে প্রভাব পড়ে। অল ইনফরমেশন ইজ ফ্রিলি অ্যাভেলেবল, সব তথ্য এখানে ইজিলি পাওয়া যায়, কোনো এখানে গোপন লোকাচুরির কিছু নাই। ডিএসসির ওয়েবসাইটে আসার মতো সব তথ্যই অ্যাভেলেবল থাকবে, কোনো গোপন তথ্য থাকবে না। তাহলে লিমিটেশন কি? এই সিএপিএম এর লিমিটেশন হচ্ছে আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন, কারণ এগুলো যে হোমোজেনিয়াস এক্সপেকটেশন, আনলিমিটেড বরোয়িং লেন্ডিং রিস্ক ফ্রি অ্যাসেটে, এগুলো আসলে রিয়েল ওয়ার্ল্ড এটা সম্ভব না। হোমোজেনিয়াস এক্সপেকটেশন এটা সম্ভব না। আমি একই জিনিসে আমি 10% আমি আশা করতেছি প্রত্যাশা আর একজন 15% করতে পারে, তাহলে এটা একটা আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন, যদিও এটা তুলনার জন্য এটা একটা অনেক ভাইটাল একটা মডেল। সিঙ্গেল ফ্যাক্টর রিলায়েন্স, অনলি মার্কেট রিস্ক বেটা এক্সপ্লেন, ইগনোরিং আদার রিস্ক ফ্যাক্টর লাইক সাইজ, ভ্যালু, মোমেন্টাম আর প্রফিটেবিলিটি। অর্থাৎ এখানে শুধু বিবেচনা করা হচ্ছে মার্কেট রিস্ক, কিন্তু আরো তো অনেক ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো এখানে বিবেচনা করা হয়নি। মার্কেট পোর্টফোলিও ইজ আনঅবজারভেবল, বলছে দি ট্রু মার্কেট পোর্টফোলিও শুড ইনক্লুড অল investable asset, stock, bonds, real estate, human capital, etc. But proxies is S&P 500 are incomplete. S&P 500 বলি বা ডিএসসি ইন্ডেক্স বলি আমরা, এখানে সব রকমের অ্যাসেট এর মধ্যে নাই। বেটা ইনস্টেবিলিটি, এটা বেটার যে মাপ, এটা বিভিন্ন মডেলে বিভিন্ন তথ্যে হিসাব করলে বিভিন্ন রকম আসে, কাজেই এইটা বেটাটা একেবারে যে 100% নিখুঁত একটা মেজার তা কিন্তু নয়। পোর ইম্পেরিক্যাল পারফরমেন্স, রিস্ক ফ্রি রেট প্রক্সি ইস্যুস, অর্থাৎ আমি যে রিস্ক ফ্রি রেটটা ধরতেছি কোন অ্যাসেটটা ধরবো, এটা একটা অনেক সময় প্রবলেম হয় দাঁড়ায়, কারণ আমি যদিও বন্ড ধরছি কিন্তু বন্ডের ভ্যালু তো ইন্টারেস্ট রেটের সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে ট্রু রিস্ক ফ্রি নাই, তারপরেও আমরা তুলনার ক্ষেত্রে এটা করি, এটা হলো তার দুর্বলতা। এগুলো নো কনসিডারেশন অফ স্কুইনেস অর কার্টোসিস। স্কুইনেস কার্টোসিস আমরা জানি যে এটার ফ্যাট টেল আর থিন টেল, যারা আপনারা ইয়েতে আছেন এই অ্যানালিসিস ফাইন্যান্স ইন ইন্ডেক্স যারা অ্যানালিসিস করেন সেখানে বুঝবেন এটার ফ্যাট টেল, এই স্কুইনেস কার্ডেসিটে এটার যে তার কার্ভের যে প্যাটার্ন, বেল শেপ কার্ভের যে প্যাটার্ন, তার স্কুইনেস কার্ডিসিস এটার উপরে ডিপেন্ড করে রিস্ক ফ্যাক্টরটা, এটা এখানে কনসিডারেশনে নিয়ে আসা হয়নি। এখানে লিনিয়ার রিলেশনশিপ দেখানো হয়েছে এক্সপেক্টেড রিটার্নের সাথে রিস্কের, কিন্তু বাস্তবে এরকম ট্রেড অফ হয় না। এখানে একেবারে লিনিয়ার হয় না, বৃদ্ধিটা কখনো বাড়ে কখনো আস্তে আস্তে আবার কমে যায়, এটা একেবারে লিনিয়ার হয় না। সেম প্রপোর্শন, লিনিয়ার বলতে যতটুকু আমার রিস্ক বাড়লো ততটুকুই আমার রিটার্ন বাড়বে, এই প্রপোর্শনটা রিয়েল ওয়ার্ল্ডে হয় না। তো এইখানে আমরা তাহলে সিস্টেমেটিক এবং নন সিস্টেমেটিক রিস্ক অলরেডি আলাপ করে ফেলেছি, এখানে আছে। এখানে তাহলে কমন যে সোর্স সিস্টেমেটিকের, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট চেঞ্জ, রিসিশন, ইকোনমিক ডাউনটাউন, তারপরে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যুদ্ধ, ইরানের যুদ্ধ হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কি, এগুলো সিস্টেমেটিক রিস্ক, এগুলো অ্যাভয়েড করতে পারি না আমরা, ন্যাচারাল ডিজাস্টার এগুলো। তাহলে আনসিস্টেমেটিক হচ্ছে কোম্পানি স্পেসিফিক, কোন কোম্পানিতে তার কারখানা শ্রমিকটা ধর্মঘট করতেছে, এটা কোম্পানি স্পেসিফিক। বিষয়টা আমরা এখন একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। এখানে গ্রাফ যদি দেখি আমরা এসসিএপিএম এর গ্রাফটা, এইখানে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা এদিকে দেখা যাচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, এদিকটাই রিটার্ন দেখানো হয়েছে, আয়, প্রত্যাশিত আয়, এদিকে হচ্ছে রিস্ক, এটা রিস্কের পার্সেন্টেজ, অর্থাৎ ডান দিকে বাড়লে রিস্ক বাড়বে আর উপর দিকে বাড়লে আয় বাড়বে, প্রত্যাশিত আয় বাড়বে। অর্থাৎ একজন রেশনাল, একজন যুক্তিবাদী ইনভেস্টর এই যে এই পয়েন্টে এটা হলো জিরো, জিরো রিস্ক, এখানে জিরো রিস্কে কিন্তু রিটার্ন জিরো না, রিটার্ন হচ্ছে এই পর্যন্ত, এই যে গ্রাফটা শুরু হয়েছে এখান থেকে, তার মানে 2%, আমরা যদি ধরি 2% রিটার্ন, সে 0% রিস্কে পাবে, তাহলে এই জায়গাটা হচ্ছে আর এফ এর মান 1, আর এফ সমান 1, অর্থাৎ আর এফ সমান 2, সরি, আর এফ সমান 2, রিস্ক ফ্রি রেট, যেই যেই রিস্কটুকু না নিয়ে যে রিটার্নটুকু সে পাচ্ছে, অর্থাৎ 0% রিস্ক নিয়ে 2% রিটার্ন পাচ্ছে, অর্থাৎ সে যদি ট্রেজারি বন্ড কিনে
গভর্নমেন্ট বন্ড কিনে, তাহলে সে কথার কথা 2% সে রিটার্ন পাবে, সেখান থেকে তার আয় হবে। এটা হলো রিস্ক ফ্রি রেট। এর পরবর্তীতে সে যদি রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করে, সে যদি শেয়ার কিনে, তাহলে তার কি রিটার্নটা তার আপ ডাউন হতে পারে। তাহলে তার প্রত্যাশা কি থাকবে? সে যে অতিরিক্ত রিস্ক নিচ্ছে, 2%-এর বেশি সে প্রত্যাশা করবে। অর্থাৎ তার অতিরিক্ত রিস্কের সাথে তার রিটার্নেরও একটা সম্পর্ক আছে। রিস্ক যদি 2% হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিটার্নটা এই জায়গায় আসে। রিটার্ন হলে এই জায়গায় আসলে আমরা দেখতে পাচ্ছি এইটুকু। তার মানে কি 2%-এর বেশি, যে এইটুকু বাড়লো এই 2% রিস্ক নেওয়ার কারণে। ঠিক একইভাবে যদি 10% রিস্ক নিতে চাই, তাহলে 10% সমান এইটুকু যদি আমরা টানি, তার মানে কি 6-এর উপরে বা কাছাকাছি এই 6% সে রিটার্ন আশা করবে যদি 10% রিস্ক নেয়। এটাই সম্পর্ক, যে এইটুকু হলো রিস্ক ফ্রি রেট RF। এই 0% থেকে এই 2 পর্যন্ত এইটুকু হলো RF। আর এই অতিরিক্ত যে এইটুকু বা এইটুকু, এগুলো সব রিস্ক প্রিমিয়াম, অর্থাৎ মার্কেট রিটার্ন। এটাকে বলে আমরা সিকিউরিটি মার্কেট লাইন, SML, সিকিউরিটি মার্কেট লাইন। অর্থাৎ রিস্কি অ্যাসেট বা সিকিউরিটিতে সে ইনভেস্ট করতেছে, তার এগেনস্টে সে এক্সট্রা রিটার্ন প্রত্যাশা করবে একজন যুক্তিবাদী বিনিয়োগকারী। এবং এই রিলেশনটা এখানে লিনিয়ার দেখানো হয়েছে, কার্ভটা কিন্তু কোনো কার্ভ নাই, একদম স্ট্রেট লাইন। অর্থাৎ যে পরিমাণ ঝুঁকি বাড়বে সেই রেশিওতে রিটার্নও বাড়বে। এটা হলো মূল কথা এখানে। আমরা এইখানে কিন্তু এটা ইন্টারেক্টিভ একটা গ্রাফ, সহজেই আপনারা এখানে চেঞ্জ করে এটার ইয়াটা দেখতে পারবেন আপনারা। আমি একটু নিচের দিকে যাই। এইখানে বেটা মানে রিস্ক ফ্যাক্টর, এটা যদি বেটা বাড়ানো হয়, দেখেন কার্ভটা এই যে উপরের দিকে বাড়া যাবে, খাড়া হলো। তার মানে বেটা বেশি বেশি বেশি, মানে ওই ওই অ্যাসেটের তার রিস্ক বেশি। এটা অ্যাসেট স্পেসিফিক। তাহলে আমি দুইটা শেয়ার বললাম, বেক্সিমকোর শেয়ার আর হচ্ছে মেরিকো বা বার্জার, দুইটা কিন্তু সমান না রিস্ক। তাহলে যেটাতে রিস্ক বেশি, সেটাতে তার প্রত্যাশিত বেশি হবে, তার আশা বেশি থাকবে যে আমি এখান থেকে আয় বেশি পাবো। এই প্রত্যাশায় সে রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করবে, তাহলে রিস্কের সাথে তার রিটার্ন, এক্সপেক্টেড রিটার্নটা বাড়বে। এটাই এখানকার মূল কথা, যে রিস্ক ফ্রি রিটার্নের পরে যে সে অতিরিক্ত প্রত্যাশা করে অতিরিক্ত ঝুঁকির কারণে, এই রিলেশনটাই দেখানো হয়েছে এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে। অর্থাৎ একটা রিস্কি অ্যাসেটে যদি সে ইনভেস্ট করে, তাহলে তার রিটার্নটা কিভাবে চেঞ্জ হয়, তার এক্সপেকটেশনটা কিভাবে চেঞ্জ হয়। এটা কিন্তু কস্ট অফ ক্যাপিটাল যখন আমরা করি, তখন কিন্তু ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ শেয়ারের যে মালিকদের যে প্রত্যাশা, এটার কস্টটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি, ওখানে ওখানে বেশ কিছু ফর্মুলা আছে। আমি এরপরে কস্ট অফ ক্যাপিটালের উপরে আলোচনা করব। যদিও আমার একটা ক্লাস 9-10-এর স্ট্যান্ডার্ডে কিছু আলোচনা আছে, ওইতে এবার আমি ইউনিভার্সিটি লেভেলের বা ব্যাংকিং ডিপ্লোমা লেভেলের হায়ার স্ট্যান্ডার্ডের আলোচনাগুলো আমি করব এরপরে। তো এইখানে আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এটা আসলে কিছুই না। এই মডেলটা শো করে যে একটা ইরেশনাল ইনভেস্টরের তার রিস্ক নেওয়ার সাথে সাথে তার এক্সপেক্টেড রিটার্নটাও বেড়ে যায়, এবং সে ঝুঁকি যত বাড়বে তার রিটার্নের প্রত্যাশাও বড় বাড়ে, এবং এই প্রত্যাশাটা তার আনুপাতিক হারে বাড়ে। যদিও অ্যাজাম্পশনটা সর্বক্ষেত্রেই সঠিক না। তাহলে এই গ্রাফটা আপনি যে মার্কেট রিস্ক প্রিমিয়ামও এটা বাড়িয়ে কমিয়েও আপনি রিটার্ন কত হবে এখানে কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু অটোমেটিক আপনাকে দেখাবে। কাজে এটা একটা ইন্টারেক্টিভ গ্রাফ, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমার এই আলোচনা যদি ভালো লাগে, তো শেষ করার আগে আরেকবার একটু আমরা রিক্যাপ করি যে আমরা কি বললাম। সিস্টেমেটিক রিস্ক হলো যে রিস্কটা ডাইভার্সিফাই করা যায় না, এটা মার্কেট রিস্ক, ওভারঅল মার্কেটের উপর ডিপেন্ড করে। আনসিস্টেমেটিক রিস্ক হলো কোম্পানি স্পেসিফিক বা অ্যাসেট স্পেসিফিক রিস্ক। অর্থাৎ ব্যাক্সিমকোর শেয়ার কিনলে একরকমের রিস্ক, মেরিকোর শেয়ার কিনলে আরেক রকমের রিস্ক, ইউনিলিভারের শেয়ার কিনলে আরেক রকমের রিস্ক। তো এটা অ্যাসেট স্পেসিফিক, এটা হলো আনসিস্টেমেটিক। এটাই ইনভেস্টর অ্যাভয়েড করতে পারে প্রপারলি ডাইভার্সিফিকেশনের মাত্রে, যেটা সে রিস্কে অ্যাসেটকে অ্যাভয়েড করতে পারে, কিন্তু সিস্টেমেটিক রিস্কে সে অ্যাভয়েড করতে পারে না। আনসিস্টেমেটিক রিস্ক হলো কোম্পানি স্পেসিফিক, সে ইচ্ছা করলে ওই কোম্পানির শেয়ার না কিনতে পারে, ওই প্রজেক্ট না করতে পারে, করে সে রিস্কটা অ্যাভয়েড করতে পারে, বা ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আনসিস্টেমেটিক রিস্ককে মিনিমাইজ করা যায় বা এলিমিনেট দূর করা যায়, কিন্তু সিস্টেমেটিক রিস্ক করা যায় না, এটা মার্কেট রিস্ক। তো সিএপিএম অ্যাকচুয়ালি মার্কেট রিস্কটা এখানে এক্সপ্লেন করছে। এবং সিএপিএম মডেল মতে যে আনসিস্টেমেটিক রিস্ক কোনো রিস্কই না, অনলি একমাত্র রিস্ক সেটা হচ্ছে মার্কেট রিস্ক।
তাহলে এই ছিল আলোচনা। আশা করি আপনাদের এটা উপকারে আসবে। যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আসলে আপনারা পান। এবং লাইক কমেন্ট শেয়ার করে একটু নিজেদের মধ্যে শেয়ার করবেন। যদি আলোচনা ভালো লেগে থাকে কমেন্ট করবেন। যদি কিছু চাওয়া থাকে, স্পেসিফিক কোনো দ্বিমত থাকে জানাবেন। তো আবারও কথা হবে এই নতুন পর্বে। আমি বিশেষ করে এই হায়ার লেভেলের, এখন ইউনিভার্সিটি লেভেলের এবং ব্যাংকিং ডিপ্লোমা রিলেটেড বিষয়গুলোকে কভার করব ধীরে ধীরে। ওখানে যে বিগত সালের কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।